হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের এইচএসসির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং সবচেয়ে সহজ একটি কবিতা সোনার তরী কবিতাটি সম্পর্কে। সো চলো তাহলে শুরু করা যাক। সোনার তরী, সোনার তরী যদি আমরা ভাঙি তাহলে এখানে দুইটি শব্দ পাই, অর্থাৎ সোনা আর একটি হচ্ছে তরী। তাহলে এখানে সোনা বলতে কি স্বর্ণকে বোঝানো হয়েছে? না, এখানে সোনার বলতে আমরা ফসলকে ইন্ডিকেট করা হয়েছে। অর্থাৎ এখানে ফসল থাকবে এবং তরী শব্দের অর্থ আমরা জানি নৌকা। মূলত সোনার তরী কবিতাটি লিখেছেন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু একটি জমিদার ছিলেন, তাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নিকট তিনি পৌঁছতে পারেননি। আর যেহেতু পৌঁছতে পারেননি, তাই তার লেখা কবিতা, গ্রন্থ ইত্যাদি কোনো কিছুই সমাজের সকল শ্রেণী অর্থাৎ প্রান্তিক শ্রেণী বা নিচু শ্রেণী আমরা যাকে বলি তাদের নিকট পৌঁছতে পারেননি। তাই তিনি জীবনের শেষ সময় এসে উপলব্ধি করেছেন তার কবিতাগুলো বা লেখাগুলো হয়তো সমাজের একটি নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষই পড়েছে। যার কারণে তিনি এই কবিতার মাধ্যমে নিজের সমালোচনা বোধ থেকে এমন একজন কবির প্রত্যাশা করছেন, যেই কবি তার লেখা সমস্ত কিছু সমাজের সকল শ্রেণীর মানুষের নিকট তোমার বন্টন করে দিতে পারবে। কেননা প্রত্যেকটা কবি বা শিল্পীর জীবনের মূল লক্ষ্য থাকে তার শিল্পকর্মগুলো যেন সমাজের সকল মানুষ দেখতে পারে। রবীন্দ্রনাথ তার ব্যতিক্রম নয়, তিনিও চেয়েছেন জীবনের শেষ সময় এসে যাতে তার লেখাগুলো কোনো কবি এসে পরিমার্জিত করে সমাজের সকলের নিকট পৌঁছে দেখ। আর এর জন্যই তিনি এখানে এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটির মূল ভাব হচ্ছে এই কবিতার দুটি চরিত্র, অর্থাৎ একজন হচ্ছে কৃষক, অন্যজন হচ্ছে মাঝি। এখানে মূলত একজন কৃষক থাকে, যেই কৃষক তার ফসল ফলানোর জন্য নদীর এপারে একটি জায়গায় এসে বছরের পর বছর থেকে তোমার ফসলগুলো উৎপাদন করেন। এবং ফসলগুলো উৎপাদন যখন করা হয়ে যায় তখন বর্ষাকাল চলে আসে এবং বর্ষাকালের কারণে চারদিকে ঘন মেঘে বারবার ঝড়ের আশঙ্কা দেখা দেয় এবং তিনি নদীর ওই পার যে ফসলগুলো নিয়ে যাবেন তার কোনো ব্যবস্থা থাকে না। সেই সময় তিনি দেখতে পান একটি দক্ষ মাঝি নৌকা চালিয়ে নদীর দিকে আসছে। তখন তিনি তাকে অনুরোধ করেন এবং অনুনয় বিনয় করে তার নৌকায় সে ফসলগুলো, তার উৎপাদন করা ফসলগুলো নৌকায় তুলে দেন। এবং এক পর্যায়ে ফসল তুলে দেওয়ার পর যখন সেই কৃষক নিজে সেই নৌকায় উঠতে যায়, তখন মাঝি তাকে বলে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী। অর্থাৎ নৌকায় যেহেতু ফসল তুলে দেওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণে, সেখানে আর কোনো সে নিজেকে তোলার মতো, অর্থাৎ মাঝি যে নিজে ফসলের সাথে সাথে ওই পার যাবে সেই জায়গাটা যাওয়ার মতো কোনো ধরনের কোনো সুযোগ নেই, কেননা ফসল দিয়ে পুরো নৌকাটি পরিপূর্ণ হয়েছে। তখন সেই কৃষক তার নিজের জীবনকে উৎসর্গ করে তার ফসলগুলোকে নদীর ওই পারে পাঠিয়ে দেয় তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অর্থাৎ এইখানে যদি আমরা কবিতাটির মূল ভাবের সাথে আমাদের যেই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে পর্যালোচনা করি, তুলনা করি, তবে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের শেষ সময়ে এসে এই মাঝির মতো তার লেখা, যেহেতু সেও কবিতাগুলো লিখেছে, অর্থাৎ কৃষককে এখানে তুলনা করা হচ্ছে কবির সাথে। কবি বলতে এখানে রবীন্দ্রনাথ সাথে তুলনা করা হচ্ছে এবং এখানে মাঝি বলতে নতুন এক কবিকে তিনি চাচ্ছেন, যিনি তার লেখা, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথের সকল লেখা, গল্প, গ্রন্থ সব কিছু নিয়ে সে সমাজের সকল শ্রেণীর মানুষের নিকট সেটা বন্টন করে দিবে। অর্থাৎ রবীন্দ্রনাথ তার জীবনের শেষ সময়ে এসে এই চাওয়াটি চাচ্ছেন যে তার জীবনের সমস্ত কিছু যেন নিয়ে কেউ সমাজের সকল শ্রেণীর মানুষের নিকট বন্টন করে দেয়। তো বন্ধুরা, কবিতাটি বিশ্লেষণ করা শুরু করা যাক। এক্ষেত্রে কবিতাটির প্রথম লাইনটি হলো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। অর্থাৎ গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, গর্জে শব্দের অর্থ হচ্ছে গর্জন করছে, অর্থাৎ এখানে মেঘের গর্জনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আকাশে গর্জন করার ফলে চারদিকে বর্ষাকালের আবির্ভাব দেখা যাচ্ছে। বর্ষা শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। কূলে একা বসে আছি নাহি ভরসা। এখানে কে কূলে বসে আছে? সেই কৃষক নদীর কূলে একা বসে আছে, নাহি ভরসা, অর্থাৎ সে কোনো ভরসা পাচ্ছে না। রাশি রাশি ভাড়া ভাড়া। এখানে রাশি রাশি শব্দের অর্থ হচ্ছে তোমার অনেক, প্রাচুর্য বোঝাচ্ছে। অর্থাৎ রাশি রাশি ভাড়া ভাড়া। ধান কাটা হলো সারা। সারা শব্দের অর্থ হচ্ছে এখানে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ কৃষকের রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা শেষ হয়ে গিয়েছে। ভরা নদী খুঁড়ো ধরা। এখানে খুঁড়ো ধরা বলতে বোঝানো হয়েছে তোমার খুঁড়ের মতো ধারালো। অর্থাৎ আমরা ছেলেরা যখন সেলুনে চুল কাটি বা সেলুনে যখন যাই তখন আমরা খুর নামক জিনিসটি দেখতে পাই।
এই খুর দিয়ে হচ্ছে আমাদের চুল কাটাতে সাহায্য করা হয়। খড়পরশা, খড়পরশা বলতে বোঝানো হয়েছে তোমার ধারালো বর্ষার মতো তীক্ষ্ণ। অর্থাৎ এই পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে চারদিকে মেঘ গর্জন করছে এবং গর্জন করার ফলে বর্ষাকাল চলে এসেছে এবং কৃষক কুলে একা একা বসে আছে, কোনো ভরসা পাচ্ছে না। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো ছাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া ধান একদম কাটা শেষ হয়ে গিয়েছে এবং ভরা নদী খুঁড়ো ধরা, এবং যে নদীর যে স্রোত, এই স্রোতটা হচ্ছে একদম খুঁড়ো ধরা, অর্থাৎ খুঁড়ের মতো ধারালো, অর্থাৎ নদীর স্রোতটা একদম ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে, খড়পরশা, যা বর্ষার মতো বর্ষা অর্থাৎ বর্ষা নিক্ষেপের মতো তীক্ষ্ণ দেখাচ্ছে। এর পরের লাইন যদি দেখি, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ ধান কাটতে কাটতেই এখানে বর্ষাকাল চলে গেল। অর্থাৎ কাটিতে কাটিতে অর্থাৎ কাটতে কাটতে, এবং বর্ষা অর্থ হচ্ছে বর্ষাকাল। একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ সে একটি ছোট্ট ক্ষেতের মধ্যে আছে এবং একা আছে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল বলতে বোঝানো হয়েছে মরণ খেলা, অর্থাৎ আমাদের যে মৃত্যুর খেলা, এরকম কিছু একটা বোঝানো হচ্ছে। বাঁকা জল হচ্ছে ভয়ঙ্কর জল বোঝানো হচ্ছে, নদীর ঢেউ বোঝানো হচ্ছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। পরপার মানে হচ্ছে নদীর ওই পার বোঝানো হচ্ছে, এবং সে ওই পার একটি গ্রাম দেখতেছে, যে গ্রামটা তরু ছায়া মসি। তরু ছায়া মসি বলতে বোঝানো হয়েছে যেখানে প্রচুর গাছপালা বা ছায়া সংক্রান্ত একটি জায়গা, অর্থাৎ পটের ছবি আঁকা একটি গ্রামের দৃশ্যকে সে দেখতেছে, এরকমটা সেখানে বোঝানো হয়েছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ সকালবেলা গ্রামটি মেঘে একদম ঢেকে আছে। এখানে তরু ছায়া মসি মানে হচ্ছে বোঝানো হয়েছে যে গাছপালা দ্বারা ঢাকা কোনো গ্রাম, একদম ছায়া শীতল পরিবেশ বোঝানো হচ্ছে। দেখো, এরপর আসি, এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, ওই পারে একটি সুন্দর গ্রামকে বোঝানো হচ্ছে, এবং এই পারে আমি একা একটি ক্ষেতে বসে আছি। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। আমরা প্রথমেই যে কবির কথা বলছিলাম, যে একজন কবি এসে রবীন্দ্রনাথের সমস্ত কিছু নিয়ে একদম সকল প্রান্তিক শ্রেণীর নিকট পৌঁছে যাবে। এখানে কিন্তু সেটি বোঝানো হয়েছে একটি দড়ি আঠা নিয়ে একটি তোমার মাঝিকে বোঝানো হয়েছে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। একজন লোক যে সুন্দর মতো গান গাইতে গাইতে তরি বেয়ে এপারে আসতেছে, এবং কবির মনে হচ্ছে যে কৃষকের মনে হচ্ছে যে সে যেন তাকে চিনে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধার। ভরা পালে চলে যায় একদম, যখন প্রচুর বাতাস থাকে নদীতে, তখন পাল তুলে দেওয়া হয় নদীর অনুকূলে চলার জন্য। সে সেই ভরা পাল দিয়েই চলে যাচ্ছে, কোনো দিকে না তাকিয়ে সুন্দর এক মনে চলে যাচ্ছে। ঢেউগুলো নিরুপায় হয়ে ভাঙে দুধার, অর্থাৎ ঢেউয়ের কাজ কি? ঢেউয়ের কাজ নৌকা চলাচলে বিঘ্ন করা। বাট এখানে যেহেতু সে দক্ষ একটি মাঝি, তাই সেখানে কোনো কিছুই ঢেউগুলো তাকে কিছুই করতে পারে না, ঢেউগুলো নিরুপায় হয়ে দুধার ভেঙে ফেলে। তারপর আবার বলা হয়েছে দেখে যেন মনে হয় চিনি উহার, অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছে তাকে যেন আমরা চিনি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। অর্থাৎ এখানে কবি ওই মাঝিদিকে বলতেছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বা কোন দিকে যাচ্ছ, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। অর্থাৎ বারেক মানে হচ্ছে এইখানে, মানে এইখানে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। অর্থাৎ এখানে আমাদের আহ যে কৃষক, সেই কৃষক সেই মাঝির কাছে আকুল আবেদন করতেছে যে যেও যেথা যেতে চাও, অর্থাৎ তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যখন ইচ্ছা তখন যাও, যার ইচ্ছা তাকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। অর্থাৎ শুধু তুমি আমাকে নিয়ে যাও ক্ষণিক হেসে। আমারই সোনার দান কুলেতে এসে, অর্থাৎ আমার সোনার ধান তুমি নদীর কূলে এসে একটু নিয়ে যাও, নদীর ওই পার করে দাও। যত চাও তত লও তরণী পরে, আরো আছে আর নাই দিয়াছি ভরে। অর্থাৎ তুমি যত লইতে চাও সেটাই নাও, কোনো সমস্যা নাই, আর আছে আর নাই দিয়াছি ভরে, মানে যা ছিল সবই তোমার নৌকাতে ভরে দিয়েছি। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিড়ু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথুরে। থরে বিথুরে মানে হচ্ছে সাজিয়ে 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 গুছিয়ে, এরকম মানে। অর্থাৎ আমাদের যেই কৃষক, সেই কৃষক এতকাল নদী কূলে নদীর মাঝে যা নিয়ে ছিল, এই সব কিছুই সে আজ কি করলো, সে আজ নৌকায় তুলে দিল থরে বিথুরে, অর্থাৎ থরে বিথরে সাজিয়ে সাজিয়ে তুলে দিল। এরপর সে বলছে আমাকে এখন আমার এলহ করুণা করে, অর্থাৎ করুণা করে এবার আমাকে নিয়ে চলো। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ঠাই নাই, অর্থাৎ কোনো জায়গা নাই, জায়গা নাই, ছোট সে তরি নদীর, তথা নৌকাটি অনেক ছোট,
আমারই সোনার ধানে গিয়াছে ভরি, অর্থাৎ আমাদের সোনার ধানে কি হয়েছে, নৌকাটা ভরে গিয়েছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, অর্থাৎ যেহেতু শ্রাবণ মাস, চারদিকে মেঘ কি করছে, ঘুরতেছে, এবং যে কোনো সময় একটি বড় ঝড়ের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ যেহেতু তার সমস্ত ধান, সমস্ত ফসল সে নদীর ওই পার করে দিল, সেই নৌকাটির মাধ্যমে এখন সে নদীর পারে একা পড়ে রইল, এবং যা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ তার এতদিন যা ছিল তার কাছে সবকিছু নিয়ে কাকে পাঠিয়ে দেওয়া হলো, সোনার তরীকে পাঠিয়ে দেওয়া হলো নদীর ওই পারে। অর্থাৎ আজকে আমাদের কবিতাটি এই পর্যন্তই, এবং তোমাদের যদি কবিতাটি বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয়, তবে এই নাম্বারটিতে ফোন করতে পারো, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবে।